বসার ঘরে দাঁড়িয়ে বিয়ে স্টার সারমতো পরপুরুষকে শরীর দেখানো শেষ হলে এখনই আমার রুমে আয়। কথাটা বলে ইস্তিহার এর এক মুহূর্ত দাঁড়ায় না। পকেটে হাত গুজে সিঁড়ি বেয়ে উপরে যায়। কিন্তু কয়েক ধাপ এগোতেই আবারও পেছনে তাকিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলে, আর এই লাল শাড়িটা খুলে তারপর আমার ঘরে আসবি। নয়তো শাড়িসহ তোকে আগুনে পুড়িয়ে ফেলতে আমি দুইবার ভাববো না। কথাগুলো বলে ইস্তিহার আবারও নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা দেয়। রূপ এতক্ষণ মাথা নিচু করে কেঁদে যাচ্ছিল। ইস্তিহার এর বলা শেষ কথাটা যেন তার মেরুদণ্ড বেয়ে এক শীতল শিহরণ বইয়ে দেয়। রূপের শাড়ি আঁচলটা আলগোছো মেঝের ওপর পড়া। একটু আগে যেটা দিয়ে রূপের মাথায় বড় করে ঘোমটা দেওয়া ছিল, আজ পাত্রপক্ষ রূপকে দেখতে এসেছিল। ইস্তিহারকে না জানিয়েই সবকিছু সাজানো হয়েছিল, কারণ তার মা সুলেখা খানম জানতে ইস্তিহার জানলে এই বিয়ে সে কিছুতেই হতে দিবে না। কিন্তু তার ভয় সত্যিই হলো। খবর পেয়ে কোথা থেকে জানি ইস্তিহার উদয় হলো, অথচ এখন তার হাসপাতালে থাকার কথা। রূপকে সুলেখা নিজের হাতে শাড়ি পরিয়েছিলেন, তাও নিজের সবচেয়ে পছন্দের গোলাপি শাড়িটা। মেয়েটা ইতিম। বাড়ির সকলে, বিশেষ করে ইস্তিহার, উঠতে বসতে রূপের সাথে অনেক খারাপ ব্যবহার করে। পান থেকে চুন খসলেই গায়ে হাত তুলতে ছাড়ে না। তাই সুলেখা চেয়েছিল মেয়েটাকে এই দুর্গিত থেকে রক্ষা করে। নয়তো মাত্র 18তেই রূপকে কাছছাড়া করার কোনো ইচ্ছা তার ছিল না। পাত্রপক্ষ এমন দেখাতেই রূপকে পছন্দ করে নেয়। আর না করবেই না কেন? রূপ বেশ সুন্দরী, ঠিক যেন তার মায়ের আদলে চেহারা গড়া। শুভ্র ত্বক, টানা টানা কাজল, কালো চোখ, খাড়া নাক আর গোলাপি ঠোঁটের অপূর্ব সংমিশ্রণ। তার উপর তার বংশ ভালো। পাত্রপক্ষেরা আপত্তি করার কোনো জো পেল না। তাদের ইচ্ছা ছিল আজই মেয়ে আংটি পরিয়ে দেওয়ার। রূপ সুলেখার মুখের দিকে চেয়ে আপত্তি করল না। কিন্তু আংটি পরানোর আগ মুহূর্ত মির্জা ম্যানশন এ পা রাখে ইস্তিহার। চোখে সানগ্লাস, হাতে রোলেক্স ঘড়ি আর গলায় ঝুলানো স্টেথোস্কোপ আর আভিজাত্য প্রকাশ করেছে। মুখের গড়ন খারাপ নয়, তবে অনুভূতিহীন। চোয়াল শক্ত, তার চেয়েও শক্ত তার শরীরের বান। প্রতিদিন জিম করলে যেমন হয় আর কি। চুলগুলো বেশ যত্নে বেক ব্রাশ করা, তবুও দুই একটা চোখের সামনে ঝুলে রয়েছে। পরনে ব্ল্যাক শার্ট প্যান্ট, শার্টের ওপর সাদা অ্যাপ্রেন বেশ মানিয়েছে তাকে। হাতা দুটো উপরে গোটানো। ইস্তিহার এর এক ঝলক দেখলে কারো পক্ষে তার দৃষ্টি ফেরানো কঠিন। হয়তো তার এই গাম্ভীর্য আর সুপুরুষতার কারণে অনেক আগে রূপ তার মন প্রাণ সবকিছু ইস্তিহারকে দিয়ে দিয়েছে। কিন্তু মুখে প্রকাশের সাহস তার মধ্যে নেই। ইস্তিহার এর বেশ জোরালো ধমক শুনে দ্বিতীয়বার তার বিরোধিতা করার সাহস রূপের হয় না। হাতের উপরে পেট দিয়ে চোখের অবশিষ্ট পানি মুছে সে নিজের রুমে চলে যায়। তবে যাওয়ার আগে একবার সুলেখার দিকে চায়। তিনিও অপরাধীর দৃষ্টিতে রূপের দিকে চেয়েছিল। তারপর রূপ আর দাঁড়ায় না। ইস্তিহার এর আদেশ পালনে ব্যস্ত হয়ে পড়ে। ট্রের ওপর ব্ল্যাক কফির কাপটা নিয়ে রূপ দাঁড়িয়ে আছে ইস্তিহার এর রুমের বাইরে। থরথর করে কাঁপছে তার হাত, সে তালে দুলে উঠছে ট্রে। রূপ বুকে একটু ফু দিয়ে দরজায় ধাক্কা দেয়। দরজা চাপানোই ছিল, তাই হাত রাখতেই আট করে খুলে যায়। রূপ মাথা নিচু করে রুমে ঢুকে পড়ে। তার দৃষ্টি মেঝের দিকে নিবদ্ধ থাকলেও সে আরও চোখে দেখতে পারছে না ইস্তিহার খালি গায়ে বিছানায় আধশোয়া অবস্থায় পড়ে আছে। এক হাত ভাঁজ করে তার ওপর মাথাটা রেখে শুয়ে পাজের মতো তীক্ষ্ণ দৃষ্টি আরোপ করছে রূপের ওপর। রূপ কাপা হাতে বেডসাইড টেবিলের ওপর কাপটা রেখে পেছনে ঘুরে পা বাড়াতেই ইস্তিহার রূপের এক হাত চেপে ধরে।
রূপ ভয়ে ভয়ে চোখ তুলে তাকাতেই দেখতে পায় ইস্তিহার সিনা টান টান করে দাঁড়িয়ে আছে তার সামনে। বারবার নিজের অবাধ্য চোখটা ইস্তিহার এর লমন বুকের দিকে ছুটছে। ইস্তিহার একটু বাঁকা হাসি হেসে রূপের চিবুক ধরে তার মুখখানা উঁচিয়ে ধরে বলে, আমার দিক থেকে চোখ সরে আবার ঠিকই মায়ের মাথায় পরপুরুষের সামনে পাত্রী সেজে বসে পড়ছিস। তোর তো দেখি চরিত্র সমস্যা। ইস্তিহার এর এমন কথায় রূপের অভিমান হয়। দুই হাত দিয়ে ইস্তিহারকে ঠেলে সে মুখ ঘুরিয়ে বলে, আমি আপনার দিকে চাইনি। আপনার হাতির মতো বুকটা আমার চোখের সামনে এলে কি এটা আমার দোষ? আর আর আমি যার সামনে ইচ্ছা হয় তার সামনে যাব। আপনি বলার কে? আমি বলার কে? তাই না? এই বলে ইস্তিহার টেবিলের গরম ধোয়া ওঠা কফির মগটা হাতে নিয়ে পুরো কফিটা ছুঁড়ে দেয় রূপের দিকে। সাথে সাথেই তীব্র জ্বালাপোড়া শুরু হয়ে যায় রূপের মুখে আর হাতে। যে যে জায়গায় কফির ফোঁটা ছিটকে পড়েছে সেই জায়গা লাল হয়ে উঠেছে তীব্র ব্যথায়। রূপের চিৎকার, ইস্তিহার এর সাউন্ড প্রভু রুমের চার দেওয়ালের মাঝে আটকা পড়ে যায়। রূপ ব্যারিস্টার তা সহ্য না করতে পেরে মেঝের উপর পড়ে যায়। ইস্তিহার এবার হাঁটু গেড়ে রুমের সামনে বসে তার চুলের মুঠি টেনে ধরে বলে, এটাই আমার কথা অবাধ্য হওয়ার শাস্তি। আজ প্রথমবার দেখে মাত্রা কম ছিল। পরের বার থেকে নিয়ম আরো কঠোর হবে। তুই অন্য কোনো পুরুষের সামনে বেহায়াপ্পানা কর কিংবা তাদের গায়ে ঢলে পড়ে যা, আমার তাতে যায় আসে না। কিন্তু আমার সন্তান তোর গর্ভে থাকাকালীন আমি ছাড়া আর কোনো পুরুষের সামনে তোর যাওয়া নিষিদ্ধ। আই রিপিট, আমি ছাড়া তুই অন্য কারোর সামনে যেতে পারবি না। গেলে একদম ঠ্যাং ভেঙে খোঁড়া করে রেখে দেব। রূপের তখন নাজেহাল অবস্থা। ইস্তিহার এর হাত থেকে নিস্তার পাওয়ার জন্য তার আত্মা পর্যন্ত ছটফট করতে থাকে। সে এবার ইস্তিহার এর দিকে ঘৃণ্য দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনি কি ভেবেছেন আমি আপনার এই অবাধ্য সন্তানকে আমার গর্ভে বড় করব? তাকে জন্ম দিব? কখনই না। এই মাংসপিণ্ডের কোনো মূল্য নেই আমার কাছে। কারণ ও আপনার মতো অমানুষের সন্তান। আর কি পরিচয়ই বা হবে এই সন্তানের বলুন? শেষে গিয়ে আমার গায়ে কলঙ্ক লাগবে, অথচ আমার কোনো দোষই ছিল না। আপনার কাছে যেটা এক রাতে ভুল, আমার কাছে সেটা সারা জীবনের ইজ্জতের মামলা। তাই আমি কখনোই আপনার জড় সন্তানকে জন্ম দিতে পারবো না। কথাটা শেষ করার আগেই জোরালো এক থাপ্পড়ে আঘাতে রূপ মেঝেতে মুখ থুবড়ে পড়ে। মেঝেতে ছড়িয়ে থাকা মগের ভাঙা টুকরা লেগে রূপের কপালের কোণে ছিটকে অংশ কেটে গিয়ে রক্ত ঝরতে থাকে। রূপের দুঠোঁট গলে অস্ফুট আর্তনাদ বের হতেই ইস্তিহার রূপের মুখটা শক্ত করে চেপে ধরে। রূপের বুকটা ভারী হয়ে আসে, সেই সাথেই তলপেটটা মোচড় দিয়ে ওঠে। অজান্তেই রূপ এক হাত দিয়ে কাপড়ের ওপর তলপেটটা চেপে ধরে, যা ইস্তিহার এর নজর এড়ায় না। রূপের গর্ভে থাকা ছোট্ট প্রাণটা বারবার নিজের অস্বস্তিতে জানান দিচ্ছে। রূপের জলে ভেজা চোখের দিকে রাগী চোখে তাকিয়ে বলে, তোর সাহস কি করে হয় আমার সন্তানকে অস্বীকার করার? আমি কি তোকে প্রেগনেন্ট করে দিয়ে পালিয়ে গেছি? নাকি তোর ইচ্ছার বিরুদ্ধে তোকে ছুঁয়ে দেখেছি, যার ফল হিসেবে তোর পেট বেঁধেছে? কোনটা? শুনে রাখ রূপ, তোর আর আমার মধ্যে যা কিছু হয়েছে সেসবে দুজনেরই মত ছিল। আমি না হয় নেশাগ্রস্ত ছিলাম। তাহলে তুই কেন সেদিন আমাকে তোর কাছে আসতে দিলি? আমার চোখের দিকে তাকিয়ে বলতে পারবি যে এসবে তোর কোনো অনুমতি ছিল না। আমি তোর ওপর জোর খাটিয়েছি। রূপ চুপ করে অভিমানী চোখে শুধু চেয়ে থাকে, কথা বলে না। আর বলবি বা কি
ইস্তিহার যা বলেছে সেসবই সত্যি। রূপের এ নিস্তব্ধতা দেখে ইস্তিহার আরও চড়াও হয়। আমি বেঁচে থাকতে আমার সন্তানের গায়ে কখনো অভদ্রতার ট্যাগ লাগতে দেব না। আর তোকে যদি কখনো দেখি বাচ্চাটা আমার বলে তার প্রতিও অযত্ন করছিস, তবে মনে রাখিস তোকে জানে মেরে ফেলবো। এখন উঠে দাঁড়া, ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আয়। আজ থেকে তুই এই রুমে ঘুমাবি। ইশতেহার এর কথা শুনতেই বিস্ময়ে রূপের মুখ হাঁ হয়ে যায়। সে ইশতেহারকে বাধা দিয়ে বলে, আমি কেন আপনার সাথে শোবো? আপনার বউ লাগি আমি যা আপনার পাশে শুয়ে রাত্রি যাপন করব। রূপের কথা শুনে ইশতেহার বাঁকা হাসি দেয়, আলতো করে নিজের আঙুল দিয়ে রূপের ঠোঁট ঘষতে ঘষতে বলে, নিজের ইজ্জত আমাকে বিলিয়ে দেওয়ার সময় তো এই কথা তোর মাথায় আসেনি যে তুই আমার বিবাহিত স্ত্রী না। তাহলে আজ কেন এই কথা তোকে এত ভাবাচ্ছে রূপ? একটু থেমে, তোকে এই রুমে থাকতে বলেছি, এটা বলিনি আমার পাশে শুয়ে আমার সেবা করতে। আমার বাচ্চার সেই ফটির জন্য বলেছি, তোর জন্য না। এখন যেটা করতে বলেছি সেটা কর। ইশতেহার এক কথার মানুষ, সেটা মুখে বলে সে করেই ছাড়ে। তাই রূপের সাহস হলো না। সে তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকে গিয়ে হাত মুখ ধুয়ে নেয়। পোড়া জায়গাগুলোতে পানির ছিটা লাগতেই যেন জ্বলা-পোড়া দ্বিগুণ হারে বেড়ে যায়। রূপ কোনো রকমে পাতলা গামছা দিয়ে মুখ মুছে বের হয়ে আসে। আশেপাশে তাকাতেই দেখতে পায় ইশতেহার একটা শার্ট পরে ল্যাম্পপোস্টে কাজ করছে। আরও চোখে রূপকে আসতে দেখে সে গম্ভীর কণ্ঠে বলে, মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? বিছানায় শুয়ে পড়। তাহলে আপনি কোথায় শুবেন? ইশতেহার ল্যাপটপটা বন্ধ করে চোখ থেকে রিডিং গ্লাসটা খুলে সোজা তাকায় রূপের দিকে। সাথে সাথেই রূপ নজর সরিয়ে ফেলে। আমি কোথাও শুভ সেটা নিয়ে তোর না ভাবলেও চলবে। যেটা বলেছি সেটা কর। এই বলে ইশতেহার আবারও ল্যাপটপের স্ক্রিনে মনোযোগ দেয়। রূপ আর কথা না বাড়িয়ে বিছানার ওপর পাশ ফিরে শুয়ে পড়ে। বেশ খানিকক্ষণ পর ইশতেহার এর কাজ শেষ হলে সে ল্যাম্পট কোলের উপর থেকে নামিয়ে বিছানায় শুতে যায়। তখন সে খেয়াল করে রূপের হাত আর মুখের যে যে জায়গায় কফি পড়েছে সে জায়গাগুলো লাল হয়ে লাল হয়ে গেছে। আলমারির ভেতর থেকে পোড়া ক্রিম এনে সে নিজ হাতে লাগিয়ে দেয় ক্ষতস্থানগুলোতে। এক সময় রূপের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে থাকতে দেখে সে রুমের এসিটা ছেড়ে দিয়ে রূপের পাশে ঘাপটি মেরে শুয়ে পড়ে। রূপের ওপর এক হাত তুলে তাকে নিজের কাছে টেনে নেয়। ঘুমের ঘোরে রূপও তার কাছে চলে এসে ইশতেহারকে জড়িয়ে ধরে। ইশতেহার আস্তে আস্তে রূপের তলপেটে হাত নামিয়ে ফিসফিসিয়ে বলে, খুব শীঘ্রই তোকে আর আমাদের বাচ্চাকে আমার নামের সাথে জুড়ে নেব। এটা ডাক্তার ইশতেহার মির্জার সন্তান, কারো ফেলে যাওয়ার সন্তান নয়। দুপুরের দিকে বাড়ির সকলে ঘুমিয়ে পড়লে রূপ কিছু টাকা নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তার প্রেগন্যান্সির সবে 2 মাস হয়েছে। এখন বাচ্চাটাকে নষ্ট না করতে পারলে আর কখনো করতে পারবে না। রূপের ভীষণ কষ্ট হচ্ছে। মনে হচ্ছে তার হৃদয়পিণ্ডটাকে কেউ হাতুড়ি দিয়ে পিটিয়ে যাচ্ছে। কিন্তু তার কিছু করার নেই। পিতৃ পরিচয় ছাড়া সন্তানকে জন্ম দিয়ে নিজের সাথে তাকেও কলঙ্কিত করতে চায় না রূপ। ইশতেহার এর ওপর কেন জানি সে বিশ্বাস করতে পারছে না। তাই অনেক ভেবে সে এটাই সিদ্ধান্ত নিয়েছে যে পেটের সন্তানকে সে নিজের হাতেই মেরে ফেলবে। এতে পাপ হলে হোক, কিন্তু সে যে কষ্ট সহ্য করেছে
একই কষ্ট জেনে শুনে সে তার সন্তানকে দিতে পারবে না। হাসপাতালের ওয়েটিং রুমে বসে বসে নিজের মনের সাথে এক প্রকার যুদ্ধ করে যাচ্ছে রূপ। প্রতিটা মুহূর্তে তার ইচ্ছা করছে এখন এখান থেকে পালিয়ে যেতে, কিন্তু পা দুটো অসাড় হয়ে আছে তার। এ সময় নার্সের ডাক কানে গেলে চোখের পানি মুছে সে এগোয়। নার্স তাকে আপাদমস্তক একবার দেখে জিজ্ঞাসা করে, আপনি কি রূপ মির্জা? রূপ আস্তে করে মাথা নাড়ায়। আপনার সাথে আপনার বাড়ির লোক কেউ আসেনি? রূপ একটু থমকে যায়। তারপর তারপর নাকটা টেনে ঠান্ডা গলায় বলে, না, আপনি একাই এসেছি। না স্যার, কোনো প্রশ্ন করে না। রূপের হাতে একটা ফর্ম ধরিয়ে দিয়ে সে নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। ফর্মে বাবার নামে জায়গাটা খালি রেখেই রূপ ফর্মটা নার্সকে দেয়। নার্স সেই কাগজটা হাতে নিয়ে একবার চোখ বুলাতে গিয়ে বলে, এ কি, বাচ্চার বাবার নামই তো পূরণ করেননি। বাচ্চার বাবার নামটা লিখে দিন। রূপের গলা শুকিয়ে আসে। সে কি করবে কিছুই বুঝতে পারে না। কাপা কণ্ঠে বলে, বাবার নাম তো ইশতেহার মির্জা। বাচ্চার বাবার নাম ইশতেহার মির্জা। আর আপনি ফর্মটা বাতিল করুন। এই বাচ্চা অ্যাবর্শন করানো হবে না। নিজের ঠিক পেছনে থেকে ইশতেহার এর সেই পরিচিত ভরা ঠান্ডা কণ্ঠস্বর ভেসে আসতেই রূপ ভয়ার্ত চোখে পেছনে ফিরে চায়। দেখতে পায় ইশতেহারও তার দিকে অস্বাভাবিক রকমের রক্তিম চোখে তাকিয়ে আছে। এই দৃষ্টি রূপের চেনা। ইশতেহার এর খুব মেজাজ খারাপ হলে তার চোখের সাদা অংশ লাল হয়ে আসে, ঘাড়ের রগগুলো ফুলে ওঠে, চোয়াল শক্ত হয়ে আসে। এসব লক্ষ্য তার মধ্যে বর্তমানে বিদ্যমান দেখে রূপ ভয়ে কেঁপে ওঠে। তার শিরদাঁড়া বেয়ে এক শীতল শিহরণ বয়ে যায়। ইশতেহার এক এক পা এগোতেই রূপ থরথরিয়ে কাঁপতে কাঁপতে চেয়ার থেকে পড়ে যায়। নার্স তাড়াহুড়ো করে রূপকে তুলতে গেলে ইশতেহার তাকে ইশারায় পিছু হাঁটতে বলে। নার্স হাত গুটিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ালে ইশতেহার নিজে এসে রূপকে তোলে। এ সময় কৌশলে রূপের হাতের ওপর জোরে এক চিমটি বসায়। রূপ অস্ফুট আর্তনাদ করে ওঠে, কিন্তু তার চোখ যেন ইশতেহারের রাগী মুখের থেকে সরছেই না। ইশতেহারের কাছে যেন ধরা না পড়ে না সেই শহরের দূরে এক হাসপাতালে এসেছিল। কিন্তু নসিব তাকে ইশতেহার এর মুখোমুখি করেই ছাড়ল। ইশতেহার এবার রূপকে ছেড়ে দিয়ে এপ্রনের পকেটে হাত গুজে নার্সের চোখে চোখ রেখে বলে, এ বাচ্চা অ্যাবর্শন করানো হবে না। আপনি ফর্মটা ছিঁড়ে ফেলুন। নার্স মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে ফর্মটা ছিঁড়তেই যাবে, ঠিক তখনই রূপ তাকে বাধা দিয়ে বলে, না, ছিঁড়বেন না। আমি এই বাচ্চা নষ্ট করব। মাথা নিচু করেই রূপ কথাগুলো বলে। ইশতেহার এর চোখের দিকে তাকানো তার সাহস হয় না। আপনারা প্লিজ একটা সিদ্ধান্তে আসুন। একজন বলছেন করাবেন, আর একজন বলছেন করাবেন না। আরও অনেক পেশেন্ট লাইনে আছে। তাদের কেসও আমাকে হ্যান্ডেল করতে হবে। নার্স আর কথা শেষ হতেই ইশতেহার নির্বিকার গলায় বলে ওঠে, আপনি আপনি আমার মতামতটা শুনুন। এই বাচ্চা অ্যাবর্শন করানো হবে না। ফর্মটা ছিঁড়ে প্লিজ একটু রুমের বাইরে যান। আমার স্ত্রীর সাথে আমার কিছু কথা আছে। ইশতেহার এর কথা শুনে রূপ তাজ্জব বনে যায়। চোখ দুটো তার গোল গোল হয়ে কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হয়। সে কিছুতেই এই লোকটার সাথে এক রুমে বদ্ধ থাকবে না, কারণ কথা অমান্য করার অপরাধে তাকে যে ইশতেহার এর রোষালে পড়তে হবে রূপ ভালোই বুঝতে পারছে। তাই নার্স ফর্মটা ডাস্টবিনে ফেলে চলে যেতে নিলে সে নার্সকে আটকাতে চায়, কিন্তু পেছন থেকে তাকে ধরে ফেলে ইশতেহার নিজের কাছে টেনে নিয়ে রূপের থুতনি শক্ত করে চেপে ধরে বলে, কিন্তু
ভেবেছিস আমি কিছু জানতে পারবো না? তুই কোথায় কি করে বেড়াচ্ছিস? আমার বর্তমানে অবর্তমানে তুই আমার বাচ্চাকে গলা টিপে মেরে ফেলবি। আর আমি আর আমি কি চুপচাপ সেটা হতে দেব? তুই এতটাই নিচে কিভাবে নামতে পারলি রূপ? ও তো তোর নিজের সন্তান, তোর গর্ভে একটু একটু করে বড় হচ্ছে। এই কাজটা করার আগে কি তোর একটু মায়া হলো না? রূপ আক্রোশে ঝাড়া মেরে ইশতিয়ার এর হাত সরিয়ে নেয়। তারপর গটগট করে বলে, নিজের অনাগত সন্তানকে মেরে ফেলা একজন মায়ের জন্য ঠিক কতটা কঠিন আপনি কি জানেন ডাক্তার? ইশতিহার, আপনারা পুরুষ জাতি নিজেদের লালসা মেটানোর জন্য নারীদের দেহ ব্যবহার করেন, তারপর প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলে দেন। আপনার কাছে হয়তো এই সন্তানটা নিজের উত্তরসূরি, কিন্তু আমার কাছে সে অবৈধ কলঙ্ক স্বরূপ। এই বাচ্চার জন্ম নিলে লোকে আমাকে মন্দ কথা বলবে, আপনাকে না। কথাগুলো এক শ্বাসে বলে ফেলে রূপ কাঁদতে কাঁদতে মেঝেতে পড়ে যায়। তার এই আবেগ মিশ্রিত কথাগুলো যেন ইশতিয়ারকেও নাড়িয়ে দেয়। রূপ নিজের অজান্তে মাথা গরম করে। ঠিক কী বলেছে সেটা সে নিজেও জানে না। যা মুখে এসেছে তাই গড়গড় করে বলে ফেলেছে। কয়েক মুহূর্ত এভাবেই ঠায় দাঁড়িয়ে থাকার পর ইশতিয়ার রূপের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, রূপ উঠে দাঁড়া আর চোখ মোছ, আমরা এখনই বেরোবো। না, না, আমি অ্যাবর্শন না করিয়ে কোথাও যাব না। এতে আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিলেও আমার কিছু করার নেই। ইশতিয়ার আবারও তার দিকে রাগের দৃষ্টিতে তাকাল। রূপ একটু দমে গিয়ে উঠে দাঁড়ায়। পর মুহূর্তেই ইশতিয়ার তার হাত ধরে রুম থেকে বের হওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যেতে চাইলে রূপ নিজের হাত ছাড়িয়ে নেয়। বলে, বললাম তো যাব না। আপনি আমাকে জোর করতে পারেন না। আমি আপনার স্ত্রী নই। ইশতিয়ার এর মুখে কিছু বলে না। সোজা রূপকে নিজের কাঁধে তুলতে তার কোমর জড়িয়ে তাকে নিজে হাঁটা দেয়। হাসপাতালের করিডোর দিয়ে ইশতিয়ার তাকে নিয়ে এভাবেই হেঁটে যাচ্ছে। সবাই তাদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। রূপ তো লজ্জায় মরে যাচ্ছে। নিজেকে ছাড়ানোর জন্য ইশতিয়ার এর পিঠে সে কম কিল বসাচ্ছে না। কিন্তু লোকটার শরীর যেন লোহার তৈরি, কিছুতেই কোনো প্রতিক্রিয়া নেই। হাসপাতালের বাইরে এসে রূপকে গাড়িতে তুলে ইশতিয়ার ফোনে কাউকে আসতে বলে, নিজেও গাড়িতে উঠে পড়ে। গাড়ি স্টার্ট দিতেই রূপ আবারও হাত পা ছোড়াছুড়ি করা শুরু করে। আপনি আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি আপনার সাথে কোথাও যাব না। আমাকে যেতে দিন। আমি আপনার কেনা দাসী নই যে সবসময় অধিকার ফলাবেন। রূপের কথা শুনতেই ইশতিয়ার দাঁত কিরমির করে ওঠে। সজোরে স্টিয়ারিংয়ে আঘাত করে রূপের এক হাত নিজের মুঠোয় নিয়ে বলে, তুই স্বীকৃতি চাস তো? আমার বউয়ের পরিচয় চাস তাই না? সেটাই দিতে যাচ্ছি। কাজী অফিসে যাচ্ছি, সেখানেই আমাদের বিয়ে হবে। বিয়ের পূর্ব ঘুষিয়ে সন্ধ্যার দিকে ইশতিয়ার এর রূপ গাড়ি করে ফিরে। এরপর এখনো মনমরা হয়ে বসে আছে। দুজনেই কেউ ফেরার পথে একটাও কথা বলেনি। রূপ কেবল জানালা দিয়ে বাইরে তাকিয়ে চোখের পানি মুছেছে। নিজের ভালোবাসার পুরুষের নামে নিজের নাম জুড়েছে, তবুও কেন জানি তার মনে ভীষণ কু ডাকছে। তারও ওপর চাচিকে না বলেই ঘটনাটা ঘটেছে। তিনি শুনলে নিশ্চয়ই ভীষণ কষ্ট পাবেন, এমন হাজারো চিন্তা মাথায় এলো তার। কিন্তু ভেবে ভেবে সমস্যার কোনো সমাধান মিলল না। বাড়ির সামনে এসে ইশতিয়ার গাড়ি দাঁড় করায়। কিন্তু রূপ নিজের চিন্তায় এতটাই মশগুল ছিল যে ব্যাপারটা সে খেয়াল করল না। এবার
ইশতিয়ার হালকা কাশি দিয়ে গলাটা ঝেড়ে বলে, নিজের থেকে নামবি নাকি আবারও কোলে করে নিয়ে যেতে হবে? ইশতিয়ার এর কথা শুনে রূপের অভিমান জমে সে কখন থেকে কেঁদেই চলেছে, অথচ এই হৃদয়বিহীন লোকটা তার মাথায় পর্যন্ত হাত রাখল না। রূপ নড়ল না, কোনো উত্তরও দিল না। ইশতিয়ার হতাশায় একটু মাথা নেড়ে গাড়ি থেকে নেমে রূপের পাশের জানালায় হাত রেখে বলে, তুই তুই বারবার আমাকে কঠোর হতে বাধ্য করিস রূপ, জানিস আমার আগে মাথায় ঠিক থাকে না, তবুও তোর আমাকে রাগানোই চাই। কথাটা শুনতেই রূপ তার জ্বলজ্বলে চোখে একটার ইশতিয়ারের দিকে তাকায়, তারপর নিজেই দরজা খুলে নেমে পড়ে। ইশতিয়ার নিজের বুকের বাঁ পাশে হাত চেপে ধরে বলে, এই মেয়েটা চোখ দিয়ে নির্ঘাত একদিন আমাকে মেরে ফেলবে। রূপ ইশতিয়ারকে সম্পূর্ণ ইগনোর করে বাড়ির দিকে হাঁটা দেয়। এ সময় ইশতিয়ার তাকে ছুঁয়ে নানাভাবে উক্ত করার চেষ্টা করে, যেন কখনো চুল ছুঁয়ে, কখনো ওড়না টান দিয়ে, আবারও কখনো হাত ধরে। রূপ এসব পাত্তা না দিয়ে বরাবরই ইশতিয়ারের থেকে নিজেকে বাঁচিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে পা রাখা মাত্রই কেউ তার কাছে এসে তাকে জড়িয়ে ধরে। রূপ মানুষটার মুখ দেখতে না পারলেও তার শক্ত শরীর আর পুরুষালী গন্ধ শুনে মানুষটাকে আন্দাজ করতে পারল। তোকে কতদিন পর দেখলাম রূপ, অনেক বড় হয়ে গেছিস। আর আর আমাদের কেউ আলাদা করতে পারবে না। চিন্তা করিস না, আমি আর তোকে ছেড়ে যাব না। সারা জীবন তোর ছায়া হয়ে থাকবো। রূপের পুরো শরীর এক মুহূর্তের জন্য পাথর হয়ে যায়। নিজের চোখ না দেখলেও তার ঠিক পেছনে দাঁড়ানো ইশতিয়ারের রাগের তেজ সে ভালোই উপলব্ধি করছে। এই মুহূর্তেই ইশতিয়ার যে তাদের দুজনকে রক্তবর্ণ চোখ দিয়ে গিলে খাচ্ছে, রূপ সেটা জানে। তাই ঝামেলা বাঁধার আগেই রূপ তাড়াহুড়ো করে লোকটাকে নিজের থেকে আলাদা করে একটু পিছিয়ে যায়। এই সময় ইশতিয়ার এর শক্ত বুকের সাথে ধাক্কা লাগলে রূপ মুখ উঠিয়ে তার দিকে চায়, দেখে তার সন্দেহই সত্য। ইশতিয়ার মারাত্মক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে দাঁড়ানো তার মামাতো ভাই রূপের দিকে রূপমের দিকে। রূপের গলা শুকিয়ে আসে ভয়ে। পরিস্থিতি সামাল দিতে সে একবার ঢোক গিলে গলাটা ভিজিয়ে মিছিমিছি হেসে বলে, রূপম ভাইয়া, আপনি কখন এলেন আর কেমন আছেন? রূপম ও ইশতিয়ার এর দিকে চেয়েছিল অদ্ভুত দৃষ্টিতে। রূপের কথা কানে আসতেই সে মুখ ঘুরিয়ে প্রফুল্ল চোখে রূপের দিকে চেয়ে বলে, এই তো এই তো অনেকক্ষণ হলো এসেছি। ভেবেছিলাম দরজা খুলতেই প্রথম মুখটা দেখব, কিন্তু তার হলো কই। তুই কি ইশতিয়ারের সাথে বাইরে কোথাও গিয়েছিলি? রূপ রূপ কি করবে সেটা বুঝতে না পেরে মাথা ঝাঁকি দিয়ে উত্তর দেয়। রূপের চোখ দুটো সরু হয়ে আসে, সেই সাথে উবে যায় তার মুখের হাসি। ভালোই বোঝা যাচ্ছে রূপম বিষয়টাকে ভালোভাবে নেয়নি। বুকের ওপর দুই হাত ভাঁজ করে সে জিজ্ঞাসু কণ্ঠে বলে, কোথায় কোথায়? এবার রূপ কিছু বলার আগে ইশতিয়ার বলে ওঠে, এর কৈফিয়ত কি আপনাকে দিতে হবে রূপম ভাই? দেখুন দেখুন আপনি মেহমান, মেহমানের মতো থাকুন। আমি চাই না আপনি যে রূপের বিষয়ে নাক গলান। রূপম ইশতিয়ার এর কথা পাল্টা জবাব দিতেই যাবে, ঠিক তখনই সেখানে জুলেখা এসে পড়ে দরজায়। রূপকে দেখতে পেয়ে তিনি ছুটে তার কাছে গিয়ে রূপের কান মলে দিয়ে বলে, আমাকে না বলে কোথায় ঘুরে বেড়ানো হচ্ছিল জানিস? কতটা চিন্তায় পড়ে গেছিলাম আমি। তার ওপর মোবাইলটাও ফেলে গেছিল। ইশতিয়ার ওকে তুই কোথায় পেয়েছিস বাবা? ইশতিয়ার মায়ের করা প্রশ্নে পরোয়া না করে রূপমকে এক প্রকার ধাক্কা দিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়।
তবে চোখের একেবারে আড়ালে যাওয়ার আগে পেছনে ফিরে রূপের দিকে তাকিয়ে ইশারায় তাকে নিজের রুমে ডেকে নেয়। কথা মতো রূপ মাথায় নিচু করে ইশতিয়ার এর পেছনে পেছনে যেতে নিলে জুলেখা তার পথ আটকায়। কিরে, কথার জবাব না দিয়েই চলে যাচ্ছিস? রূপম মাথা তোলে না, বড় চাচিকে কিছু না জানিয়ে যে কাজ ঘটিয়ে এসেছে। তারপর তারপর আর জুলেখার সাথে চোখাচোখির সাহস তার নেই। হাসপাতালে হাসপাতালে কেন? কেন শরীর খারাপ করলো নাকি? রূপ, কই কই আমাকে তো কিছু বললে না তুই। বলার মতো কিছু হয়নি চাচি, আমি যাই। ইশতিয়ার ভাইয়া ডাকছে, ডাকুক সে, ডাকলেই যেতে হবে না। রূপম এতদিন পর এসেছে, ওর সাথে গল্প কর। আমি দেখি নাস্তার কি অবস্থা হলো, নাস্তার কি ব্যবস্থা হলো নাকি। এই বলে সুলেখা রান্নাঘরের দিকে পা বাড়ালো। রূপও চলে যেতে নেয়, কিন্তু কিন্তু তার আগে রূপম তার সামনে দাঁড়িয়ে তার পথ আটকে বলে, আবারও ইশতেহারের রুমে যাওয়ার পায়তারা করছিস? আমি বুঝি তোর কেউ না রূপ, আমার থেকে কি তোর ইশতেহার ভাই বেশি ইম্পর্ট্যান্ট? না ভাইয়া, তা কেন হবে? তাহলে তাহলে আমার সাথে আয়। এই বলে রূপম রূপের হাত টেনে ড্রয়িং রুমে তাকে নিয়ে যায়। বেশ অনেকক্ষণ হয়ে গেল রূপ রুমে না আসায় ইশতেহারের মেজাজ চলে যায়। সে শাওয়ার নিয়ে বিছানায় বসে আছে রূপের শরীরে একটু উষ্ণতা পাওয়ার জন্য, কিন্তু তার তো আসার খবরই নেই। ইশতেহার দাঁতে দাঁত চেপে গায়ে একটা শার্ট জড়িয়ে রুমের বাইরে এসে তার তার রুমের সামনের বারান্দা দিয়ে নিচের ড্রয়িং রুমে ভালো করে দেখা যায়। তাই নিচে আসার সময় ইশতেহার দেখে রূপ রূপের পাশে বসে কিছু একটা নিয়ে হাসাহাসি করছে। সে গল্পগুজবে এতটাই বিভোর যে ওপর থেকে কেউ তাকে বাজ পাখির দৃষ্টিতে দেখে যাচ্ছে। রূপও সেটা খেয়াল করছে না। ইশতেহার এর চল শক্ত হয়ে আসে, ইচ্ছা করে এখনই গিয়ে রূপকে কোলে তুলে আছাড় মারতে। পরপুরুষের সাথে গায়ে পড়ে হাসা হচ্ছে। সারা বান্দির বাচ্চা, দেখ তোর অবস্থা আজকে কি করি আমি। রাতে খাওয়ার সময় হলে একে একে বাড়ির সবাই ডাইনিং রুমে এসে। আজ সবার আগে ইশতেহারকে নামতে দেখে সুলেখা অবাক হয়। অন্য দিনগুলোতে 10 বার ডেকে পাঠানোর পর তবেই ইশতেহার এর দেখা মেলে, তবে আজ কি এমন হলো যে ইশতেহার সবার আগে হাজিরা দিতে এসে গেছে। জুলেখা অবাক চোখে তাকিয়ে থাকে নিজের ছেলের দিকে। পরে ব্যাপারটা বুঝতে পেরে মুচকি হেসে প্লেট আনতে চলে যায়। সুলেখার পাশের চেয়ারে বসেছে রূপ। রূপের পাশের চেয়ারটা তখনও খালি। ইশতেহার সেই চেয়ারে বসে পড়ে আগেই কোথা থেকে রূপম ছেলেটা এসে রূপের পাশে বসে যায়। রূপের পাশে রূপমকে ভালোই মানিয়েছে, ঠিক তাদের নামের মতো। এমনকি ইশতেহারকেও রূপের পাশে এতটা মানাতো না। তার একটাই কারণ, ইশতেহার রূপের মতো অতটা ফর্সা নয়। সে শ্যামলা গড়নের ছেলে। ইশতেহার এবার আর সহ্য করতে পারে না। সে হঠাৎই রূপের সামনে দাঁড়িয়ে বাজখাই কণ্ঠে বলে, এখনই আমার রুমে ডিনার নিয়ে আয়। আর হ্যাঁ, নিজেরটাও সাথে নিয়ে আসবি। তুই আজকে আমার সাথে ডিনার করবি। এই বলে ধূপধাপ পায়ের শব্দ করে ইশতেহার চলে যায়। ইশতেহার এর এমন অগ্নিমূর্তি দেখে রূপের অন্তরাত্মা কেঁপে ওঠে। সে তাড়াতাড়ি করে চেয়ার থেকে উঠে প্লেটে খাবার সাজিয়ে ইশতেহারের পেছনে পেছনে দৌড় দেয়। রূপম তাকে কয়েকবার ডাকে, কিন্তু রূপ সেটা কানেও তোলে না। ইশতেহার এর রুমে থেকে একের পর এক ভাঙচুরের শব্দ আসছে। ঘরটা সাউন্ডপ্রুফ হওয়ায় বাড়ির অন্যরা কিছু শুনতে না পেলেও রূপের কোনো
কানে ঠিকই আছে, কারণ সে এই মুহূর্তে দরজায় কান পেতে দাঁড়িয়ে আছে ভেতরে পরিস্থিতি বোঝার জন্য। বাইরে দাঁড়িয়ে থেকে কি প্রমাণ করতে চাস? ভেতরে এ জলদি ইস্তিহার এর এমন এক চিৎকার কানে কানে আসার সাথে সাথে রূপম কাঁপতে কাঁপতে রুমে ঢুকে যায়। চোখ দুটো ততক্ষণে আবারও ভিজে গেছে। রূপমকে সামনে পেয়ে ইস্তিহার বিছানা থেকে উঠে এক ঝটকায় তার হাতে ট্রেটা মেঝেতে ছুঁড়ে মারে। সারা মেঝে জুড়ে ছড়িয়ে পড়ে খাবার। রূপম তড়িঘড়ি করে মেঝের ওপর বসে সে সব পরিষ্কার করতে করতে বলে, এ কি করলেন আপনি? দানা দানা জিনিস এভাবে নষ্ট করতে নেই, পাপ হবে যে। ইস্তিহার রূপের এক হাত ধরে টেনে তুলে তাকে নিজের বাহুডোরে আবদ্ধ করে বলে, আর স্বামী ছাড়া অন্য পুরুষের গায়ে ডলাডলি করলে কি পাপ হয় না? আমার তো মনে হয় এই পাপ আরো বেশি জঘন্য। কথাটা শুনতেই রূপের চোখ অভিমানে ভরে ওঠে। কি বলতে চান? আমি যে উনার সাথে কথা বলেছি। আপনি তো নিজেই দেখেছেন উনি সবসময় আমার সাথে কথা বলার চেষ্টা করেন। কতবার একজনকে ইগনোর করা যায়, অন্যকে ইগনোর করতে কষ্ট লাগে, অথচ অথচ নিজের স্বামীকে অপেক্ষা করাতে তো খারাপ লাগে না। না লাগলে এলাম কেন খাবার নিয়ে? সেগুলো তো মাটিতে ফেলে নষ্ট করলেন। জানেন নিচে সকালে আমার দিকে কি দৃষ্টিতে তাকিয়েছিল? এই বলে রূপ একবার নাক টানে। রূপের চোখে পানি দেখে এবারেও মতো ইস্তিহারের রাগ পড়ে যায়। সে নিজ হাতে রূপের চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, জানিস, তোকে যখন ওই ছেলেটার সাথে দেখেছি প্রতি মুহূর্তে আমার শুধু মনে হয়েছে ওই শুয়ো স্টারের বাচ্চার কলিজা বের করে নিতে। আমি তোর পাশে, আমি নিজেকে ছাড়া অন্য কাউকে কল্পনা করতে পারবো না রূপ। এর চেয়ে আমার মৃত্যু শ্রেয়। এই বলে ইস্তিহার রূপের গলার ভাঁজে মুখ ডুবিয়ে দেয়। শিহরণে রূপের চোখ বুজে আসে। ইশতিয়ার এর চোখ দুটো থেকে রাগের চিহ্ন মুছে গিয়ে আদিম লালসার জায়গা করে নেয়। ক্ষিপ্ত গতিতে রূপের বুকের ওপর থেকে ওড়নাটা সরিয়ে ছুঁড়ে মারতেই সে ইশতিয়ারকে বাধা দিয়ে বলে, কি কি করছেন এসব? কিছুক্ষণ আগে আমাদের বিয়ে হয়েছে রূপ। সেই হিসাবে আজ আমাদের বাসর রাত। বাসর রাতে যা করা উচিত সেটাই করছি, দায়িত্ব পালন করছি। তোর তো খুশি হওয়ার উচিত যে তোর স্বামীর সব অবস্থাতেই মুড চলে আসে, তা না করে বাধা দিচ্ছিস। রূপ ইশতিয়ার এর কানের কাছে এসে নিচু কণ্ঠে বলে, কিন্তু কিন্তু আমি যে অন্তঃসত্ত্বা, বাচ্চার কিছু হলে সেসব আমার ওপর ছেড়ে দে। ডাক্তারি কেন পড়েছি যদি কাজেই না লাগে? কাছে আয়। এত দূরে দাঁড়িয়ে আছিস কেন আমার থেকে? এমনিতেই অনেক সময় নষ্ট হয়ে গেছে, আর এক মুহূর্ত বাজেভাবে খরচ করতে চাই না। পুরোটা সময় তোর মাঝে কাটাতে চাই। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পরবর্তী পর্ব দ্রুত আপলোড করার চেষ্টা করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। চলবে।